কে বলে শুধু গোবিন্দভোগ চালের খিচুড়ি সুস্বাদু হয়? একবার এইভাবে বানিয়ে দেখো সিদ্ধ চালের খিচুড়ি, এক্কেবারে মুখে লেগে থাকবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে একখানা শীতকালীন স্পেশাল খিচুড়ি ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের খিচুড়ির রেসিপিখানা যেমন টেস্টি ঠিক তেমনই হেলদি। আর এই হেলদি অ্যান্ড টেস্টি খিচুড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি বানিয়ে নিয়েছিলাম একখানা স্পেশাল মশলা। তার জন্য গ্যাসের ফ্লেম একদম লোতে করে নিয়ে নিলাম এখানে 1 চামচ মতো গোটা ধনে আর 1.5 চামচ মতো গোটা জিরে, সঙ্গে দিয়ে দিলাম একখানা শুকনো লঙ্কাও। তোমরা যদি একটু বেশি ঝাল পছন্দ করো তাহলে তোমরা এখানে 2খানা মতো শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। আর হ্যাঁ, জিরের পরিমাণটা কিন্তু ধনের পরিমাণের থেকে একটুখানি বেশি হবে, তবে ধনেটাও কিন্তু এখানে অ্যাড করতে হবে। একদম লো ফ্লেমে মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মশলার কালার কিন্তু একদমই চেঞ্জ হয়নি, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। তার ফলে মশলাটাও কিন্তু আমাদের বেশ খানিকটা কুকড হয়ে রইল। এরপর এই মশলাখানা আমি বেটে নেব কিন্তু আজকে শিলে, কারণ শিলে বাটা মশলার রান্নার স্বাদই হয় একদম আলাদা। অন্যদিকে আমি বসিয়ে দিলাম খিচুড়ির জন্য বেশ খানিকটা পরিমাণ মতো জল, আর এটাকে গরম হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম। আমি এখানে আজকে খিচুড়ির জন্য ব্যবহার করব কোনো গোবিন্দভোগ চাল না বা শ্যামা চালও নয়, জাস্ট নর্মাল সিদ্ধ চাল। তবে এটা কিন্তু নতুন ধানের চাল, মানে নবান্নের পর আমরা যে নতুন ধানের চাল খাই সেই চাল কিন্তু আজ আমি ব্যবহার করছি। নিয়ে নিয়েছিলাম এখানে 1.5 কাপ মতো চাল, আর ঠিক একই পরিমাণে নিয়ে নেব 1.5 কাপ মতো হলুদ মুগের ডাল। যেহেতু আজ আমি এখানে নিরামিষ খিচুড়ি বানাচ্ছি, তাই আমি এখানে কিন্তু শুধু মুগের ডালটাই ব্যবহার করব। যে পরিমাণ চাল নিয়েছি ঠিক সম পরিমাণে আমি ডালটা কিন্তু এখানে নিয়ে নেব। এরপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তবে বন্ধুরা, তোমাদের কাছে যদি নতুন চাল না থাকে তোমরা কিন্তু পুরনো চালেও খিচুড়িটা বানাতে পারো, কারণ সেই খিচুড়িও আমি আগে অনেকবার বানিয়েছি, আর তাতেও কিন্তু স্বাদ আসে অসাধারণ। চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর অন্যদিকে জল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম। তবে চাল আর ডাল কোনোটাই কিন্তু আজ আমি এখানে ভেজে ব্যবহার করিনি। শুধু চাল আর ডাল কেন, আমি আজকে কিন্তু কোনো সবজিও ভেজে ব্যবহার করব না। ইভেন আমি কিন্তু আজকের খিচুড়িতে কোনো রকম তেলও ব্যবহার করব না। আজকের খিচুড়ি বানাবো একদম হেলদিভাবে, আর তার টেস্টও হবে কিন্তু অসাধারণ। চাল ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে চাপা দিয়ে দিলাম। আর খিচুড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি। দেখো, ফুলকপিগুলো আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর গোড়াটা একটুখানি স্লিট করে দিয়েছি। গাজর নিয়ে নিয়েছিলাম, সেটাও একটু লম্বাটা ধরনের ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছিলাম এখানে বিনসগুলোকেও লম্বা লম্বি মানে 3 টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছিলাম শিম মানে মাঝারি সাইজের শিমটাকেও আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ক্যাপসিকামও কিন্তু আমি এখানে অ্যাড করব। এটাকেও বড় ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আর বেশ খানিকটা পরিমাণে ছাড়িয়ে নিয়েছিলাম কড়াইশুঁটি। শীতকালীন খিচুড়িতে কড়াইশুঁটি দেবো না তা কি হয়? আর নিয়ে নিয়েছিলাম এখানে বেশ খানিকটা পরিমাণে পালং শাকটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, মানে মোটামুটি বলতে পারো 3 টুকরো করে আমি পালং শাকগুলো কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছিলাম এখানে বেশ কয়েকটা নতুন আলু যেটা ছোট সাইজের সেটা নিয়েছি। জাস্ট খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু আলুগুলোকে কোনোভাবে স্লিট করিনি, গোটায় রেখেছি জলে দিয়ে। যখন আমরা ব্যবহার করব তখন জল ঝরিয়ে নেব। অন্যদিকে খিচুড়িটাও কিন্তু আমাদের মাঝে মাঝে বারবার একবার করে নাড়াচাড়া করতে হবে। খিচুড়ি যত নাড়বে তার স্বাদও কিন্তু ততটাই ভালো আসবে। আমি জলটা অবশ্যই এখানে একটু বেশি পরিমাণে অ্যাড করেছি, যাতে পরে আর আমাদের অ্যাড করতে না হয়। তবে তোমরা যদি পরে অ্যাড করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই গরম জল ব্যবহার করো, তাহলে খিচুড়ির স্বাদও নষ্ট হবে না আর কুকিং প্রসেসটাও বন্ধ হবে না। অন্যদিকে আমি ভেজে নেব ফুলকপিগুলোকে, কারণ ফুলকপিগুলোকে না ভেজে ব্যবহার করা যাবে না। বাকি সমস্ত সবজিই কিন্তু আমি এখানে কাঁচাই ব্যবহার করব। জাস্ট ফুলকপি আর ক্যাপসিকামটাই আমি এখানে হালকা একটুখানি ভেজে নেব, তাও খুব বেশি না। ফুলকপিগুলো না ভেজে ব্যবহার করলে কিন্তু খেতে সেরকম স্বাদটা ভালো আসবে না। একটুখানি সাদা তেলে আমি ফুলকপিগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমি ফুলকপির টুকরোগুলোকে অনেকটাই বড় বড় রেখেছি, কারণ আমার এটাই বেশি পছন্দ, বড় বড় ফুলকপির টুকরো। তোমরা চাইলে এটাকে কিন্তু অর্ধেক করে একটু ছোটও করে নিতে পারো। দিয়ে দিলাম সামান্য একটুখানি, মানে কয়েক দানা বলতে পারো ছড়িয়ে চিনি, আন্দাজ মতো নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তবে এই চিনিটা কিন্তু আমি অ্যাড করেছি কোনো মিষ্টতার জন্য নয়, আমি জাস্ট চিনিটা কালার আসার জন্য। চিনিটা গলে গেলেই ফুলকপির গায়ে একটা সুন্দর লাল কালার চলে আসবে, আর সেই কালারের জন্যই কিন্তু চিনিটা আমি এখানে অ্যাড করেছি। ফুলকপিগুলোকে এখানে সুন্দরভাবে ভেজে নেব, আর ভাজতে ভাজতেই দেখবে ফুলকপির গায়ে সুন্দর কালার আসতেও শুরু করেছে। বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না। তবে ফুলকপিগুলোকে আমি কিন্তু আগে বয়েল করে রাখিনি, এটা আমি কিন্তু খিচুড়িতেই বয়েল করব। তোমরা চাইলে কিন্তু এটাকে আগে একটুখানি ভাপিয়েও তারপরেও কিন্তু ফুলকপিটা ভাজতে পারো। তবে ভাপিয়ে নিলে সেক্ষেত্রে কি হয়, ফুলকপিটা খুব তাড়াতাড়ি খিচুড়ির মধ্যে গলে যায়। তার জন্য আমি ফুলকপিটাকে আজকে আগে ভেজে নেব, পরে এটাকে আমি বয়েল করব।
ফুলকপিটার মধ্যে হালকা একটু কালার ধরতে শুরু হওয়ার পরে আমি কিন্তু ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো দিয়েও হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো যদি ডিরেক্টলি আমি খিচুড়ির মধ্যে দিয়ে থাকতাম, ক্যাপসিকামগুলো সিদ্ধ তো হতো, কিন্তু এর মধ্যে গন্ধটা মানে ফ্লেভারটা ততটা ভালো আসতো না। যখনই এটা ভাজা হবে এর ফ্লেভারটা মানে গন্ধটা খুব সুন্দরভাবে আসবে। আর ক্যাপসিকামগুলোও কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট ওর গায়ে হালকা একটা ভাজা ভাজা কালার চলে এলেই আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। ফুলকপিগুলো যখন মোটামুটি লাস্টের দিকে ভাজা হয়েছিল তখনই কিন্তু আমি ক্যাপসিকামটা অ্যাড করেছি আর জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। অন্যদিকে খিচুড়িটাও কিন্তু আমাদের মাঝে মাঝেই একবার করে নাড়াচাড়া করে নিতে হবে। ফুলকপি আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি। এই ফুলকপি আর ক্যাপসিকাম ভাজতে যেটুকু তেল লেগেছে মানে এরগুলোর গায়ে যেটুকু তেল লেগে আছে ওইটুকু ছাড়া এই তেলটাও কিন্তু আমরা ব্যবহার করব না, বা কোনো এক্সট্রা তেলও কিন্তু আমরা ব্যবহার করব না। এগুলো ভেজে রাখা থাক, এগুলো আমরা পরে অ্যাড করব। অন্যদিকে খিচুড়িটাও কিন্তু আমাদের বারে বারে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ হওয়ার পর এরপরে আমি অ্যাড করে দেবো সবজিগুলো। সমস্ত সবজিগুলোই কিন্তু আমি একে একে দিয়ে দেবো। সঙ্গে পালং শাকটাও আমি দিয়ে দিচ্ছি। পালং শাকের পরিমাণটা চেষ্টা করে একটু বেশি নেওয়ার, তাহলে খেতেও ভালো লাগে আর খিচুড়ির রঙটা দেখতেও ভালো লাগে। সঙ্গে আমি দিয়ে দিলাম আলুগুলো, সেগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি কোনো মশলা অ্যাড করিনি, জাস্ট সবজিগুলোকেই আমি এখানে কিন্তু অ্যাড করলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, কারণ হলুদ আর নুনটাই আমরা প্রথমে দেবো, মশলাটা কিন্তু আমরা এখন অ্যাড করব না। আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু তোমরা চাইলে স্কিপও করতে পারো, খুব বেশি প্রয়োজন নেই, লঙ্কা গুঁড়োটা না চাইলে নাও দিতে পারো। আর সেগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। মানে প্রথমে সবজি আর নুন হলুদ আর চালের সাথে এটাকে ফুটতে দেবো। এটা যখন বেশ খানিকটা হয়ে আসবে তখন আমরা মশলা অ্যাড করব। তবে আজকের খিচুড়িতেও কিন্তু আমাদের খুব বেশি মশলাও ব্যবহার করব না। অন্যদিকে পালং শাকের পকোড়া বানানোর জন্য আমি এখানে পালং শাকটাও চপড করে নিয়েছিলাম। খুব ফাইনলি চপড আমি এখানে করিনি, কারণ খুব ফাইনলি চপডের প্রয়োজন নেই। তবে যদি ফাইনলি চপড করতেও চাও, যদি বড় বড় টুকরো করে কেটেও নাও, তার জন্য একটা টিপস দিই। এইভাবে একটুখানি নুন মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিও, তারপরে একটুখানি শাকগুলোকে যদি কচলে নাও, দেখবে শাক কিন্তু খুব মিহিভাবে চপড হয়ে গেছে। তবে আমি এখন এটাকে নুন মাখিয়ে রাখলাম যাতে শাকটা তার সমস্ত জলটা ছেড়ে দেয় আর আমাদের পকোড়াগুলোও ভাজতে সুবিধা হয়। এটা কিছুক্ষণ 7-8 মিনিটের জন্য থাক। আর অন্যদিকে খিচুড়িটাও কিন্তু আমাদের আর একবার চেক করে নিতে হবে। সবজি আর নুন হলুদটা দিয়ে একবার ফুটে আসার পর এরপরে আমরা অ্যাড করব মশলা। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো আদা বাটা, সঙ্গে দিয়ে দেবো ওই মশলা বাটাটা যেটা আমরা প্রথমেই রেডি করে রেখেছিলাম, ওই ধনে জিরে আর শুকনো লঙ্কাটা। আমি সেটাও দিয়ে দিলাম এখানে মোটামুটি 2.5 চামচ মতো। তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। দিয়ে দিলাম 2খানা মতো তেজপাতা, দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝালের স্বাদ মতো দিও। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি দিতে হবে, তবে সেটাও খুব সামান্য পরিমাণে। তার সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো। আমি বড় সাইজের প্রায় 1.5খানা মতো টমেটো এখানে ব্যবহার করেছি, আর সেগুলোকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ধনে পাতার ডাঁটি, যেটা আমি কুচো করে রেখেছিলাম। ধনে পাতা কিন্তু এখন আমি ব্যবহার করিনি, জাস্ট ধনে পাতার ডাঁটিটা এখানে কুচিয়ে দিলাম, তার ফলে কিন্তু স্বাদটা ভালো আসবে। এই টমেটো বা চিনি এগুলো আমি আগে অ্যাড করিনি এই কারণে, কারণ এগুলো আগে অ্যাড করলে চাল বা সবজিগুলো সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগবে। অন্যদিকে দেখো পালং শাকটাও কিন্তু বেশ খানিকক্ষণ থাকার পর এটাও কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমরা জাস্ট সমস্ত জলটাকে ভালো করে নিংড়ে নেব। তার ফলে আমরা যখন পকোড়া ভাজবো তখন আমাদের খুব বেশি বেসন অ্যাড করতে হবে না, আর পকোড়াগুলো খুব চটপট ভাজা যাবে। এই পালং শাকের যে জলটা সেটা কিন্তু তোমরা চাইলে জুস বা স্যুপ বানাতেও ব্যবহার করতে পারো, বা না চাইলে গাছের গোড়াতেও কিন্তু দিতে পারো। সমস্ত শাক থেকে আমরা জল নিংড়ে বের করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কোচানো কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের ঝালের স্বাদ মতো নিও। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি আদা গ্রেট করে, সেটাও কিন্তু খুবই সামান্য, খুব বেশি দেবো না, তাহলে একটুখানি তিতো হয়ে যেতে পারে। সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে চপ ধনে পাতা, আর দিয়ে দিলাম খুবই সামান্য একটুখানি জিরের গুঁড়ো, তোমরা দেখতেই পাচ্ছ, সেটা না চাইলেও কিন্তু না দিতে পারো। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, কারণ অলরেডি আমরা শাকে একটু নুন আগে ব্যবহার করেছি, সেই আন্দাজেই নুনটা দিলাম। খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। আমি সবার প্রথমে এখানে দিয়ে দিয়েছিলাম 4 চামচ মতো বেসন। এটা মাখার পর যদি আমরা বুঝি যে আরেকটুখানি লাগবে তখন আমরা অ্যাড করব। আর পকোড়াটা আজকে কিন্তু আমি বানাচ্ছি খুবই সিম্পলভাবে, কিন্তু খেতে হবে দারুণ টেস্টি, যেটা খিচুড়ির সাথে একদম জমে যাবে।
আমার মনে হচ্ছে আর একটুখানি বেসনের প্রয়োজন, তার জন্য আমি আরও 1 চামচ মতো বেসন কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। তবে যেহেতু আমরা আগের থেকে এর জলটা ঝরিয়ে নিয়েছি, মানে জলটা স্কুইজ করে নিয়েছি, তার জন্য খুব বেশি বাইন্ডিংয়ের কিন্তু আমাদের প্রয়োজন নেই, আর পকোড়া ভাজতেও কিন্তু আমাদের খুব একটা অসুবিধা হবে না। পকোড়ার মিক্সচারটা আমরা এখানে রেডি করে রেখে দিলাম। অন্যদিকে খিচুড়িটাও কিন্তু আমরা একবার চেক করে নেব। আমাদের বাড়িতে পয়লা মাঘের দিনে এই খিচুড়ি বানানোর রেওয়াজ আছে। যেহেতু আমাদের বাড়িতে গিরিধারীকে সেই দিন কিন্তু খিচুড়ি ভোগই নিবেদন করা হয়ে থাকে, তাই খিচুড়িটা আমি সেই দিন বানিয়ে থাকলেও শরীরের একটু অসুস্থতার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেল। দেখো বন্ধুরা, চালটাও কিন্তু আমার এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা নতুন চাল, সিদ্ধ হতে মোটেই সময় লাগবে না। নতুন আলুও কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। চালটা সিদ্ধ হওয়ার পরে তবেই কিন্তু আমি এখানে ভেজে রাখা ফুলকপি আর ক্যাপসিকামটা এখানে অ্যাড করব। কারণ এই ফুলকপিটা আর ক্যাপসিকামটা একটু শেষের দিকেই দেবো, তবে এটা যাতে আরেকটুখানি সিদ্ধ হয়, যেহেতু আমরা শুধুমাত্র ভেজে রেখেছিলাম, তার জন্য আরও মোটামুটি 15 মিনিট মতো আমি এটা হতে দেবো। আর অন্যদিকে পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি সাদা তেল। এগুলোকে কিন্তু আজ আমি স্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। আর একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো। তেলটা খুব বেশি গরম করব না, তাহলে কিন্তু যেহেতু শাকের পকোড়া তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। খুব অল্প তেলেই কিন্তু পকোড়াগুলো রেডি হয়ে যায়, আর খেতেও হয় দারুণ টেস্টি। শুধু খিচুড়ির সাথে কেন, গরম গরম ভাতের সাথেও খেতে দারুণ লাগে। এমনকি সন্ধ্যাবেলা চায়ের সাথে ইভিনিং স্ন্যাক্স হিসেবে বা মুড়ির সাথেও যদি এই পকোড়া পাওয়া যায়, মন্দ হয় না কিন্তু। পকোড়াগুলোকেও উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব। আর অন্যদিকে খিচুড়িটাও কিন্তু আমাদেরকে আরেকবার চেক করে নিতে হবে। মাঝে মাঝে এই খিচুড়িটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে লেগে না যায়। আর আমি কিন্তু জলটা এখানে বেশি পরিমাণে এই কারণেই ব্যবহার করেছি যাতে পরে আর জল না অ্যাড করতে হয়। তোমরা যদি এর থেকে কম জল ব্যবহার করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করো, কোনোভাবেই নর্মাল বা ঠান্ডা জল নয়। দেখো আলুও কিন্তু এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু নতুন আলু, তার সঙ্গে সঙ্গে ছোট আলু, তাই অনায়াসেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আর সবার শেষে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে দরাজ হাতে ধনে পাতা। সেটা কিন্তু ধনে পাতার ডান্টি না, ধনে পাতা। আর সেগুলোকে দিয়েও আমি ভালোভাবে মিক্স আপ করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ধনে পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ আর হতে দেবো না, যাতে ধনে পাতার গন্ধটা সবার শেষ অবধি খিচুড়ির মধ্যে ইনট্যাক্ট থাকে। তার জন্য এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর ফ্লেম অফ করে আমি এটাকে চাপা দিয়ে আরও খানিকক্ষণ রেখে দেবো, যাতে জলটা কমে আসে। নতুন চাল যেহেতু জলটা অনেক তাড়াতাড়ি টেনে নেবে। যতটা ঝোল এখন দেখাচ্ছে খিচুড়িতে, ততটা কিন্তু থাকবে না। ঠান্ডা হতে হতে এটা কিন্তু টাইট হয়ে যাবে। আর অন্যদিকে পকোড়াগুলোও দেখো আমাদের সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নেব। নতুন চালের মধ্যে স্টার্চের পরিমাণটা যেহেতু বেশি থাকে, তাই খুব তাড়াতাড়ি এটা কিন্তু ঘন হয়ে যায়। নতুন চালের ফ্যান ভাত খেতে যেমন সুস্বাদু লাগে, খিচুড়িও কিন্তু খেতে অসাধারণ লাগে। তার সঙ্গে অ্যাড করেছি নতুন আলু, যার মধ্যে একটা রয়েছে মিষ্টতা। পকোড়াগুলোও কিন্তু আমাদের দেখো এখানে বেশ ভাজা হয়ে গেছে। ওই ওভেনেই আমি বসিয়ে দিলাম একখানা তড়কা প্যান। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। আর ঘিটাকেও ভালোভাবে মেল্ট করে নেব। এখনও পর্যন্ত খিচুড়িতে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। যা সবার শেষে তড়কা লাগানোর জন্য এই 1.5 চামচ মাত্র ঘি আমি ব্যবহার করব। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, 2খানা মতো শুকনো লঙ্কা। আর সেগুলোকেও একটুখানি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নাড়াচাড়া করব, যাতে ঘিটা কোনোভাবে জ্বলে না যায় বা লঙ্কাগুলো পুড়ে না যায়। জাস্ট হালকা একটু ভাজা ভাজা হলে গ্যাসের ফ্লেম আমি এখানে অফ করে দেব। আর সবার শেষে এর মধ্যে আমি অ্যাড করব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটার জন্য খিচুড়ির স্বাদ কিন্তু অনেকখানি বদলে যাবে। তবে গরম মশলার গুঁড়োটা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করেই অ্যাড করো, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। জাস্ট ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে তড়কা। এটাকে দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ এটা বাইরের দিকে ছিটকে আসছিল। তার জন্য কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে দেখবে আর সেটা ছিটে আসবে না। ব্যাস রেডি হয়ে গেল আমাদের শীতকালীন সবজি দিয়ে নতুন চালের একখানা সুস্বাদু খিচুড়ি, যা ছিল যেমন হেলদি তেমনই টেস্টি। আর এরপরে ভালো করে আমি তড়কা প্যানের ঘিটাকেও খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে খিচুড়িটাকে একবার মিক্স আপ করে নেব। খিচুড়িটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু সার্ভ করব না। যেহেতু গরম মশলার গুঁড়োটা আমি সবার শেষে অ্যাড করেছি, সেটার ফ্লেভারটা যাতে খিচুড়ির মধ্যে আসে, তার জন্য জাস্ট আমি গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে।
তারপরে এই গরম গরম সার্ভ করে নিতে পারো। তবে এই খিচুড়ি কিন্তু খুব বেশি টাইট হবে না, যেহেতু নতুন চালের খিচুড়ি এমনিও ঠান্ডা হলে টাইট হয়ে যাবে। এটা যদি একটু এরকম রসালো থাকে তবেই কিন্তু খেতে ভালো লাগে। তবে তোমাদের যদি পার্সোনাল কোনো চয়েস থাকে তাহলে তোমরা চাইলেই একটু টাইট করতে পারো। আর গোটা গোটা আলু আর বড় বড় ফুলকপি দিয়ে এই খিচুড়ি কিন্তু খেতে হয় অসাধারণ। সার্ভ করেছিলাম পালং শাকের পকোড়া আর চাটনি দিয়ে। বন্ধুরা, রেসিপিখানা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল।